বাংলাদেশে আমরা দিনভর যে ছবি দেখেছি, যে অরাজকতার ছবি দেখেছি, যেখানে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা দেখেছি, তাকে কি বলবেন? আজ গোটা বিশ্ব প্রশ্ন তুলছে স্বৈরাচারের বিরুদ্ধে গিয়ে স্বাধীনতার দাবি করে একটা সরকার তারা ক্ষমতায় এলো, অথচ তাদেরই কি স্বৈরাচারের মনোভাব নয়? আমরা কথা বলবো এই নিয়ে, ঠিক কি পরিস্থিতি বাংলাদেশে জানার চেষ্টা করব, কারা এর পেছনে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে ঢাকা থেকে সরাসরি রয়েছেন দুই সাংবাদিক। আমাদের সঙ্গে শাহাদাত স্বাধীন রয়েছেন, কলামিস্ট বাংলাদেশ থেকে, তানভীরুল মিরাজ রিপন রয়েছেন সাংবাদিক বাংলাদেশ থেকে। আমি শুরুতে স্বাধীনের কাছে আসব। স্বাধীন, আমরা যে ছবি দেখলাম, আপনারা একসময় এই নতুন সরকারের হয়েও লেখালেখি করেছিলেন, শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সরব হয়েছিলেন। আজকে যে ছবি আমরা দেখছি, কি বলবেন একে? না, নিঃসন্দেহে ধানমন্ডিতে যেটা হচ্ছে, একজন সাধারণ কোনোভাবে, বরং এই ঘটনা বিশ্ববাসীর কাছে দেশ এই বার্তা যায় যে সরকারের পয়েন্ট অর্ডারটা। আপনার অডিওতে একটু সমস্যা হচ্ছে, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু রিপনের কাছে আসার চেষ্টা করব। রিপন, তার আগে একটা খবর আমি একটু দর্শক বন্ধুদের জানিয়ে দিই। রিপনের কাছে আসার আগে অন্তর্বর্তী সরকারের তরফে বিবৃতি জারি করা হয়েছে। সরকারের তরফ থেকে অবশেষে বলা হলো, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। একই সঙ্গে তাদের তরফে এও দাবি করা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু আর রিপনের কাছে যাবো, তবে আরও বলে দিই যে এই সরকারের তরফ থেকেই বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছে, শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন, এবং শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবার পরেও একই হুমকি তার। আমি রিপনের কাছে আসবো। রিপন, যার বাড়ি ভাঙা হলো, যার বাড়ি পোড়ানো হলো, তার বিরুদ্ধেই অভিযোগ। ধন্যবাদ শুভসাচী, আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু বলে রাখি শুভসাচী, পৃথিবীতে পলিটিক্যাল ন্যারেটিভের ক্ষেত্রে এবং পলিটিক্সের ক্ষেত্রে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে শত্রু, আবার একটা হচ্ছে মিত্র। সেটা আমরা ইংরেজি ভাষা বেশি চর্চা করি বলে হয়তো। একটা হচ্ছে সরকারপন্থী রাজনৈতিক দল, আরেকটি হচ্ছে কি বিরোধী রাজনৈতিক দল। সেই অর্থে যদি আমি বিবেচনা করি, বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের যে একটা মিত্রপক্ষ আছে, আরেকটা হচ্ছে কি শত্রুপক্ষ আছে, সেটি একটা বিবেচ্য বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কি, গতকালকে রাতে যেটি ঘটনা ঘটেছে, সেটা আমাদের বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং থেকে জানিয়ে দিয়েছে যে সেটি অনাকাঙ্ক্ষিত। এখন আমি একটু যদি পৃথিবীর বিভিন্ন ইতিহাসে যাই, কিন্তু রিপন, অনাকাঙ্ক্ষিত ঘটনা আটকানোর চেষ্টাও তো আমরা দেখিনি। আপনি থাকেন ওই এলাকাতেই, ওই চত্বরেই, আপনি জানেন, কাল আপনি নিশ্চয়ই সামনে থেকে দেখেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি জানি না এখন অবশ্য আপনি কোথায় রয়েছেন। সরকারের তরফে আটকানোর চেষ্টা হয়েছিল কি? ইভেন শেখ হাসিনার বাড়ি যখন ভাঙচুর করা হচ্ছিল, দমকলের তরফ থেকে এরকম বক্তব্য সামনে আসছে যে আমরা সাধারণ মানুষের ক্ষোভ এতটাই, আমরা যাওয়ার সাহস পাচ্ছি না। এটা সব্যসাচী, এখানে দেখতে হবে ব্যাপারটা হচ্ছে কি, 16 বছর যাবত ধরে শেখ হাসিনা তার যে ম্যাল প্র্যাকটিসেস, তার যে ফোর্স ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে, জনগণের বিপরীতে, সেগুলো নিশ্চয়ই একটা বড় এলিমেন্ট, সেটা বিবেচ্য বিষয়। সেই সাথে তিনি গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার ছাত্র উইংয়ের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং আছে, সেটির মাধ্যমে তিনি তার বক্তব্য পেশ করেছেন। সেখানে তিনি একটিবারের জন্য যে মানুষগুলো গুম হয়েছে, যে মানুষগুলো খুন হয়েছে, যে মানুষগুলো হসপিটালে, এখন হাসপাতালে বিভিন্নভাবে শুয়ে আছে আহত হয়ে, তাদের নিয়ে উনি এক প্রকার দুঃখ প্রকাশ, ক্ষমা প্রকাশ কিছুটাই তিনি করলেন না। তিনি বরঞ্চ আরও বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন কথাবার্তা বলছেন। সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা রাগ এবং ক্ষোভে এবং ক্ষুব্ধের শিকার
মানুষের মধ্যে তৈরি হয়েছে। রিপন, আপনারা গণতন্ত্রের দাবিতে গণতন্ত্রের লক্ষ্যে তো এগিয়ে চলেছেন, এটা গণতন্ত্রের নমুনা। রাগ হবে আমি এই ধরনের ভাঙচুর চালাবো, এরকম মবক্রেসি চলবে একটা দেশে? আপনারা তো গণতন্ত্র চেয়েছেন, আপনারা তো সোকল্ড স্বাধীনতা চেয়েছেন, মবক্রেসি তো নয়। আবারও যদি বলি হচ্ছে কি সব্যসাচী, এটা বাংলাদেশের যে মবক্রেসি কেউ চায় না, বাংলাদেশে মবক্রেসি কেউ চায় না, এবং এই ধরনের মবক্রেসি প্র্যাকটিস হোক সেটাও কেউ প্রত্যাশা করে না। বাংলাদেশের একটা বড় ব্যাপার হচ্ছে কি, শেখ হাসিনা তার জায়গা থেকে যদি দুঃখ প্রকাশ করতো, পাশাপাশি তিনি যদি সাইলেন্ট থাকতেন এবং তিনি যদি তার জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করতেন এবং তিনি যদি বলতেন হচ্ছে আমি বিচারের মুখোমুখি হতে রাজি আছি, সেক্ষেত্রে আমাদের যে জন আকাঙ্ক্ষা, মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তার বিচারের বিষয়ে, সেই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে ওই ধরনের আকাঙ্ক্ষা তৈরি হতো না। এবং সেই যদি আরেকটু সব্যসাচী বলি যে ভারতের জায়গায় একটা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের একটা বড় রোল প্লে করার সুযোগ, ভারতের একটা বড় রোল প্লে করার সুযোগ আছে। যে কারণ আমাদের যে এশিয়া জিওপলিটিক্যালি যে ইম্পর্টেন্সি তৈরি হচ্ছে, বিভিন্ন জনের বিভিন্ন যে অ্যাক্ট অ্যান্ড পলিসি তৈরি হচ্ছে, সেখানে যদি এই ধরনের ব্যাপারগুলো তৈরি হতে থাকে, এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। সেটা আমিও আকাঙ্ক্ষা করি না, কোনো ইন্ডিভিজুয়াল এটা আকাঙ্ক্ষা করে না, কিন্তু মানুষের মধ্যে ফ্যাসিজমের বিরুদ্ধে তো একটা অ্যাঙ্গারনেস আছে সব্যসাচী, সেটার জন্যই বেসিক্যালি কিছু প্রতিফলন ঘটেছে। যদি শেখ হাসিনা বলতো যে আমি না, রিপন, মানুষের আকাঙ্ক্ষাটা কি? শেখ হাসিনাকে সাজা দেওয়া না দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমার কর্মসংস্থান করা, অর্থনৈতিক উন্নতি করা? আকাঙ্ক্ষাটা কি? এত কনফিউজিং ব্যাপার স্যাপার। সব্যসাচী খুবই সুন্দর একটা বিষয় বলেছেন যে মানুষের আকাঙ্ক্ষাটা অবশ্যই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, মানে বাকি দেশ গোল্লায় যাক, আমার একের পর এক ব্যবসাপাতি গুটিয়ে সবাই চলে যাক, মানুষ মরুক, আমার চাকরি চলে যাক, আমার একমাত্র আকাঙ্ক্ষা শেখ হাসিনাকে সাজা দেওয়া, তাহলে এই দেশ উন্নতির শিখরে। সব্যসাচী, আমি তো পলিটিশিয়ানদের মতো কথা বলতে পারবো না, কিন্তু মানি লন্ডারিং এর কেসগুলো তো আমরা ফেলে দিতে পারি না। আমাদের দেশে যে মানি লন্ডারিং হয়েছে সেই সময়কার শেখ হাসিনার আমলে, এবং শত শত কোটি ডলার আমাদের এখান থেকে চলে গিয়েছে বিভিন্ন দেশে। রিপন, যদি দুর্নীতির অভিযোগ থাকে, তার সাজা বা তার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট তো একটা প্রক্রিয়া থাকবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী। এই আইন কানুন সর্বনেশে হলে তো মুশকিল, আমি বাড়ি পুড়িয়ে দেবো, বাড়ি জ্বালিয়ে দেবো, উল্টে ঝুলিয়ে দেবো। রিপন, আপনি আন্তর্জাতিক খবরের চর্চা করেন, আপনি রোহিঙ্গা নিয়ে চর্চা করেন, আপনি বলুন তো এই জাতীয় জিনিস কোনো সভ্য দেশে হয়? দেখুন, এখানে সভ্য বা অসভ্য শব্দটা আমি একেবারে নিচ্ছি না, বা আমি শব্দগুলো উচ্চারণ করছি না। আপনি দেখুন, পৃথিবীর ইতিহাসে যখনই কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো সরকার তার জনগণের প্রতি অত্যাচার, অপারেশন চালায়, বা কোনো প্রকার গুম, খুন, রাহাজানি এবং টুটি চেপে ধরার প্র্যাকটিস করে, তার প্রতি মানুষের একটা জনরোষ থাকে, একটা ক্ষোভ থাকে, একটা অ্যাঙ্গার থাকে। সেটা পৃথিবীর সমস্ত ইতিহাসে ধরনের ঘটনা ঘটেছে। তবে আমরা চাই আমাদের প্রতিবেশী সহ আমাদের বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো আছে, তারা সবাই স্টেবল হয়ে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে একটা চূড়ান্ত সমাধান এবং শান্তির দিকে এগোক। আমি শান্তি চাই, এবং শান্তির দিকে সেটা ক্রমবর্ধমান হোক। সেটা ভারতও আমাদের, যেহেতু এশিয়া এখন একটা জিওপলিটিক্যাল ইন্টারন্যাশনাল পলিটিক্যাল পার্ট হচ্ছে, সেক্ষেত্রে ভারত বা পাশাপাশি আরও অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, মিয়ানমার, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, সবাই মিলে আমরা একত্রিত হয়ে একটা শান্তির দিকে আমরা। রিপন, সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয় যে বাংলাদেশ এখন, মানে যে ধরনের ভারত বিদ্বেষী স্লোগান টোগান ওঠে ওখানে, কোথাও গিয়ে ভারতকে পাশ কাটিয়ে একটু প্রো পাকিস্তান হয়ে উঠছে, এই বিষয়টা কি আপনার চোখে পড়ছে, নাকি এটা মানে ভারতের তরফ থেকে অপপ্রচার বলে দেবেন? এটা হচ্ছে কি, এটা আমি অপপ্রচার বা কোনো মিডিয়া স্ট্যান্ডকে কোনো না কোনোভাবে আমার জায়গা থেকে দাঁড় করাতে পারে না। যেহেতু আমি নিজেও একজন মিডিয়ার কর্মী, আমি দাঁড় করাতে পারি না। আমার কাজ হচ্ছে, আমি যেটা বলছি, পাকিস্তান প্রীতি বা ইন্ডিয়া প্রীতি সেটা নয়, বরং স্টিল বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক আছে।
মানুষের সাথে যে আকাঙ্ক্ষা, আমি আবার একটা বিষয় বলছি, আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশনস অ্যান্ড এক্সপেকটেশন যেটা আছে, সেটি হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা কান্ট্রি টু কান্ট্রি হবে, যেটা শেখ হাসিনাকে যেভাবে লেভারেজ দিয়েছে সেরকমভাবে হবে না। এটা বাংলাদেশের মানুষ স্পষ্ট করেছে। ইন্ডিয়ারও সেভাবে করে তার জায়গাটা ধরে রেখে বাংলাদেশের সাথে সুসম্পর্কটা বিল্ড আপ করলে আমরা একটা সুন্দর সুন্দর একটা এশিয়া তৈরি করতে পারবো। রিপন, সুসম্পর্ক কারা চায় না? ভারত চায় না সুসম্পর্ক। রিপন, আপনি জানেন পশ্চিমবঙ্গের মানুষের আবেগ বাংলাদেশের ঠিক কোন জায়গাটায়? সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ থেকে এই ধরনের ছবি আসে, রিপন, আমি অন্তত আমার অন্তর থেকে বলছি রিপন, কালকের ঘটনায় অত্যন্ত আঘাত পেয়েছি আমরা এখানে যারা থাকি। রিপন, আমাদের মায়েদের বাড়ি হয়তো ছিল খুলনায়, কারণ আত্মীয়র বাড়ি ছিল ঢাকায়, অনেকেই এখন রয়েছেন রিপন ওই দেশটাকে অন্তত পশ্চিমবঙ্গবাসী কখনো একটা আলাদা দেশ হিসেবে ভাবতেই চায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা দেশকে পাল্টে যেতে দেখছি আমরা। রিপন, আপনি কি আপনার দেশকে পাল্টে যেতে দেখছেন না? আমি পাল্টে যেতে দেখছি না, সেটা আপনি যেভাবে করে মানে আপনি যে স্পেকটাকলস দিয়ে দেখার চেষ্টা করছেন, আমি সেই অর্থে পাল্টে যেতে দেখছি এমন আমি বলতে পারি না। আমার অনেকগুলো প্যারামিটারকে এলিমেন্টসকে আমাকে এগুলো টেস্ট করে দেখতে হয়, আমাকে এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয়। যেহেতু আমাকে পলিটিক্যাল, আমি কনফ্লিক্ট নিয়ে কাজ করি, ভায়োলেন্স নিয়ে কাজ করি, বা ওয়ার অ্যান্ড সিভিল ওয়ার বিষয়গুলো নিয়ে যেহেতু আমি মিয়ানমারে ফোকাসড হয়ে কাজ করি, সেহেতু এলিমেন্টসগুলো আমাকে অ্যানালাইসিস করতে হয়। কিন্তু কোনো এলিমেন্টস চূড়ান্ত নয়, সব্যসাচী কোনো এলিমেন্টস চূড়ান্ত নয়। তো চূড়ান্ত নয় সেটিকে আমি একটা আউটকাম হিসেবে ধরে নিতে পারি না। বাংলাদেশ নিশ্চয়ই একটা মুভ ফরওয়ার্ডের দিকে যাবে বা যাওয়ার পরিকল্পনা বাংলাদেশ সেই জায়গায় রোডম্যাপ দেখাচ্ছে, কিন্তু এটা দেখবার বিষয় আছে। তবে সেক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোরও প্রতিবেশীকালীন এই যে সময়ে প্রতিবেশীকেও প্রতিবেশীর মতো করে সুন্দর করে থাকতে হবে বা তার সহযোগিতাটা বাড়িয়ে দিতে হবে। এটা আমার অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ওয়ান, আমাকে ইন্ডিপেন্ডেন্টলি বিষয়টা ভাবতে হয় বলে আমি ভাবছি। আমি রিপন আবার আসবো আপনার কাছে। যে বিষয়টা রিপনের তরফ থেকেও বলা হচ্ছে যে কেউই চাইছেন না যে বাংলাদেশ এই ধরনের ছবি দেখতে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউনূস সরকারের তরফে যখন বলা হচ্ছে যে এই বিষয়টা অনভিপ্রেত, তারপরেও তারা শেখ হাসিনার ঘাড়ে দায় চাপাচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে সরকার চাইছেটা কি, সরকারের ভাবনাটা কি? এবং সাংবাদিকরাও, ঢাকা থেকে যে সাংবাদিকরাও কথা বলছেন, তারাও কিন্তু জোর গলায় সরকারকে সমর্থন করতে পারছেন না। এর থেকেই প্রমাণিত হয় যে অন্তত কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এই ধরনের কাজকর্মকে তারা সমর্থন করতে পারছেন না। আমি এই জায়গা থেকে রিপনের কাছে আবারও যাব। রিপন, সত্যি করে বলুন তো, আপনি সাংবাদিকতা করছেন, একসময় অভিযোগ উঠত যে শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই, এখন স্বাধীনতা পাচ্ছেন আপনারা? সাংবাদিকতা আমি চর্চা করছি। আমি যে আপনার সামনে সে কথা বলছি যে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত শব্দগুলো তো মানুষ উচ্চারণ করতে পারছে। একসময় আপনি দেখেন আমাদের এখানে যে আইনগুলো চর্চিত হয়েছে, এবং শেখ হাসিনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এই শব্দবন্ধ দুটো এই ঘটনাকে রিপ্রেজেন্ট করতে কি যথেষ্ট বলে আপনার মনে হয়? এখন আপনি কোন ধরনের শব্দ প্রেফার করবেন, এটা অডিয়েন্স হিসেবে আপনি যে ন্যারেটিভ তৈরি করে বা জেনারেটিভ যে স্টেট জায়গা থেকে কি ন্যারেটিভ রিপন, কি ন্যারেটিভ? প্রকাশ্যে একজন বুলডোজার চালিয়ে দেওয়ার কথা ঘোষণা করছেন, এতে কি ন্যারেটিভ তৈরি হয় আলাদা করে? এটা ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ, মানে সোকল ফ্যাসিজমের বিরুদ্ধে আবার একটা ফ্যাসিজম, সোকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আবার একটা স্বৈরতন্ত্র। তবে সব্যসাচী আমি আরেকটি বিষয় বলি যে কোনোভাবে কোনো দালান ভাঙা, ফ্যাসিজমের বিরুদ্ধে দালান ভাঙা বা তার বিভিন্ন বিষয়ের উপর আঘাত করার চেয়ে বরঞ্চ ফ্যাসিজমের যে প্র্যাকটিস, যে সিস্টেম, যে এলিমেন্ট, সেগুলোকে রিমুভ করা খুবই প্রয়োজনীয়। এটা সকলের। রিপন, সরাসরি প্রশ্ন করছি, আপনি মানেন বঙ্গবন্ধু ফ্যাসিস্ট ছিলেন? সব্যসাচী আমি যদি বলি বাংলাদেশের যে কোনো পরিস্থিতি ভারতকে বিব্রত করে, রিপন, আপনি বিশ্বাস করেন বঙ্গবন্ধু ফ্যাসিস্ট ছিলেন? বঙ্গবন্ধু ফ্যাসিস্ট ছিলেন এই শব্দটা আমি নিতে পারবো না। বঙ্গবন্ধু বাংলাদেশের ওই জায়গা থেকে বলতে হবে, ইতিহাস বিবেচনা করে বলতে হবে বঙ্গবন্ধু
মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বিভিন্নভাবে, সংগঠিত করেছে মানুষকে, একত্রিত করেছে, যে আত্মপরিচয়ের যে জায়গা সেটাকে বঙ্গবন্ধু স্ট্রংলি ক্যারি করেছে। এটা বঙ্গবন্ধুকে, কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো ক্রিটিক আছে, ক্রিটিক নেই এটা আমি বলতে পারবো না, তবে উনি তো নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধের সময়কালীন সময়ে। আমি এই জায়গা থেকেই রিপন, এই জায়গা থেকেই যখন এই সব দেশটা এক ছিল সেই জায়গা থেকেও কিন্তু মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন, নেতাজি সুভাষ বোস নেতৃত্ব দিয়েছিলেন, তাদের বিরুদ্ধেও কিন্তু প্রচুর ক্রিটিসিজম, সমালোচনা আছেন, এক এক পক্ষ এক এক রকম করে থাকেন, কিন্তু কেউ এই দেশে অন্তত রিপন মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ধৃষ্টতা দেখাবে না, সাহস দেখাবে না। সেটা আমি বলি যে ভারতের গণতান্ত্রিক দৃষ্টিকোণ বা ভারতের গণতান্ত্রিক ডিসকোর্স তো বাংলাদেশের গণতান্ত্রিক ডিসকোর্স হতে পারে না। মানে বাংলাদেশ একটা নতুন গণতন্ত্র লিখছে রিপন? না না, আমি ডিসকোর্স তো গ্লোবাল ডিসকোর্স, যদি গ্লোবাল ডিসকোর্স তো ডিফারেন্ট। আমাদের এখানে ব্রিটিশরা রাজ করেছে। আচ্ছা, আমি রিপন আমার একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আসবো। মানে বাড়ি ভেঙে মূর্তি ভেঙে কোন গণতন্ত্রের ডিসকোর্স তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ, আমি এই জায়গায় আসবো। রিপন সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছি। রিপন, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও স্বাধীনের সাথেও আমার কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, একটু অডিওর প্রবলেম হচ্ছে। রিপন, আমি যদি এক কথায় জিজ্ঞেস করি, কেমন আছে বাংলাদেশ এখন? আমাদের প্রশ্নটা অনেক বেশি জটিল, অনেকভাবে এটার উত্তর করা যায়। বাংলাদেশের লজ অ্যান্ড অর্ডারটাকে আমাদের স্টেবল করা খুবই জরুরি, এটা একটা। আমাদের ইকোনমিটা গ্রোথ করার যে ব্যাপার আছে সেটিও একটা বড় বিষয়। আমাদের মুক্তিযুদ্ধের যে কালিমা যে পার্টির বিরুদ্ধে আছে তাদেরও যেমন বিচার করবার, একটা নিউট্রাল জায়গা থেকে বিচার করবার প্রয়োজনীয়তা আছে। জুলাই অভ্যুত্থানের যে ঘটনা সেগুলো সুষ্ঠু নিরপেক্ষ তার মধ্য দিয়ে এটা বিচার প্রক্রিয়াটাকে একটা দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এনে সেটাও বিচার প্রক্রিয়া করার মধ্য দিয়ে আসছে। মানুষের যে স্বস্তি এবং শান্তি সেটা নিশ্চিত করবার প্রয়োজনীয়তা আছে। আমাদের এই ব্যাপারগুলোকে অনেক বেশি আমরা যে নেতৃত্ব আমাদের বাংলাদেশ এখন পেয়েছে সেটা গ্লোবাল নেতৃত্বেরই অংশ। আমরা একটা হয়তো প্রফেসর ইউনূস এখন বাংলাদেশের রেজিম প্রধান হিসেবে আছেন, কিন্তু সামহাও উনি তো গ্লোবাল রেজিম, ওনার তো গ্লোবাল ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গের মধ্যে উনিও একজন। তো ওনার যে মডেল, ওনার যে চিন্তা এবং চেতনা, সেগুলোর মাধ্যম দিয়ে বাংলাদেশে একটি স্ট্যাবিলিটি এবং একটি উচ্চ কালচার তৈরি করার একটা প্রক্রিয়া বাংলাদেশের যথেষ্ট প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা আমি বারে বারে ফিল করি। আমাদের মধ্যে এটা আমাদের মধ্যে না, পুরো বিশ্বে যে সাইবার গভর্নেন্স তৈরি হয়েছে, সেই সাইবার গভর্নেন্সের যে ন্যারেটিভগুলো আছে সেগুলো অনেক সময় আমাদের এখানে বিভিন্ন রকমভাবে ইফেক্ট করছে। এগুলো আমাদের ইউনিটিতে ফাটল ধরাতে পারে। আমাদের বর্ডার ক্রস করে এই ধরনের আগুনের আঁচ বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় বাংলাদেশে আসতে পারে, মিয়ানমারে যেতে পারে, ভারতে আসতে পারে, ভারত থেকে আসতে পারে, ভারতে যেতে পারে, এই ধরনের ব্যাপারগুলো ঘটতে থাকতে পারে। সো বাংলাদেশ ভালোর দিকে যাচ্ছে, চলমান আছে, সেটি পূর্ণাঙ্গভাবে যেমন আমি বলতে পারবো না, পাশাপাশি রিপন আমার কথা শোনা যাচ্ছে? এলিমেন্টসকে চূড়ান্ত এলিমেন্টস হিসেবে পৃথিবীর কাছে উপস্থাপন করাও এটি চূড়ান্ত নয় আর কি। রিপন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা রিপন, আমি একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। একটা শেষ প্রশ্ন তোমার কাছে, আদৌ কি মোহাম্মদ ইউনূসের হাতে সরকারের নেতৃত্ব আছে, নাকি মানে এই সমন্বয়ক এই সমস্ত মিলেই একটা মবক্রেসি চলছে বাংলাদেশে? আমি সব্যসাচী, আমি অ্যাজ এ সিকিউরিটি স্টাডির স্টুডেন্ট বা ওই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি, এই জায়গা থেকে অথরিটি নিয়ে বলছি না, কনফ্লিক্ট নিয়ে কাজ করি বলেই বলছি। সেটি হচ্ছে কি, বাংলাদেশে যে সরকারটা আছে, আমি ইউটিউবিয়ান কথাবার্তা বলতে পারবো না সব্যসাচী, কিন্তু বাংলাদেশের যে গভর্নেন্স এখন গভর্ন করছে সেটি তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন তিনি স্টুডেন্টদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন, সেটা এটা উনি পরিষ্কার করে দিয়েছেন, তাই না? তো অবশ্যই সরকার আছে, মানে রিপন ওখানে এখন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে।
সব্যসাচী বাংলাদেশের সাথে তো পৃথিবীর কারো সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি, ছাদ পড়েনি, ইভেন ভারতের সাথে তো সম্পর্কটা চলছে। সো গভর্নেন্স আমি জানি না কিভাবে চলছে, কিভাবে চলতে পারে এখনো পর্যন্ত। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই ধরনের মন্তব্য, ভারত বিদ্বেষী মন্তব্য। তবে 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 সব্যসাচী কোনো পপুলিস্ট ন্যারেটিভের ক্ষেত্রে সরকারকে যে কোনো দলেরই সরকার পার্টিসিপেট করা মঙ্গলজনক কিছু নয়। এগুলো গুড সাইন নিয়ে আসে না। তাদেরকে একটা আপার স্টেজ থেকে ভাবতে হয়, একটা ড্রোন ভিউ থেকে ভাবতে হয়, জনকল্যাণের জন্য, জনগণের জন্য। এক্স্যাক্টলি, একদম রিবন, আমি এই জায়গায় তোমার সাথে একমত যে আমরাও আশা করব যে জনকল্যাণের কথা অন্তত ইউনূস সরকার ভাববেন, জনগণকে উস্কানি দিয়ে নয়, অরাজকতা তৈরি করে নয়। কারণ বাংলাদেশে গণতন্ত্রের দাবি নিয়ে সরকার এসেছিল। অনেক ধন্যবাদ। তানভীরুল মিরাজ রিপন ছিলেন আমাদের সঙ্গে, এবং রিপনদের মতন যারা সাংবাদিক বাংলাদেশে কাজ করছে যথেষ্ট আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। কোনো গণতান্ত্রিক অন্তত পরিস্থিতি সেখানে নেই। এরকম জায়গায় চলে গেছে যে কেউ কোনো নিউজ চ্যানেল বা খবরের কাগজের অফিসে গিয়ে তাদের পদত্যাগপত্রটি তারা ধরিয়ে দিতে পারেন বা কাজ ছেড়ে দিতে পারেন, বা কেউ কোনো কথা বললে তাদের মুখের ওপরে তারা বলতে পারেন। কদিন আগেই সাংবাদিক পেটানোর ছবিও ভাইরাল হয়েছে। ফলে বাংলাদেশ কোন পথে চলেছে তা স্পষ্ট এবং উদ্বেগজনক ভারতের জন্য। এখানেই শেষ করছি। এর পরের খবর দেখুন সিরাদিত্যর সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।